এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স ডিএসসি 2 এর সাজেশন দিয়ে দিচ্ছে। যে কোশ্চেন্সগুলো দিচ্ছি আমি সেই কোশ্চেন্সগুলো খুব ভালো করে করো, তার কারণ 2025-এ মানে লাস্ট ইয়ারে যে মক টেস্ট আমি পোস্ট করেছিলাম বা যে তিনটে প্রশ্ন লিখেছিলাম সেই তিনটে প্রশ্নের মধ্যে থেকেই দুটো 15 মার্কসের প্রশ্ন হুবহু কমন পড়েছিল, আর একটা যে প্রশ্ন লিখেছিলাম প্রথম তিনটের মধ্যে থেকে আর একটা যেটা পড়েনি 15 মার্কসের সেটাও 5 মার্কসের জন্য পড়েছিল। দ্যাট মিনস প্রথম তিনটে প্রশ্ন থেকেই দুটো 15 মার্কসের প্রশ্ন কমন পড়েছিল আর আর একটা 5 মার্কসের প্রশ্ন কমন পড়ে গেছিলো। শুধু 2025 বলে নয়, তা 24-এও কিন্তু আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু প্রশ্ন কমন পড়েছিল। এবং তার আগে একটা জিনিস বলে দিই তোমাদের কোশ্চেন্সগুলো বলার আগে, কেউ যদি থার্ড সেমিস্টারে পড়তে চাও তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা সবাই জানো যে তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু খুব বেশি টাইম দেওয়া হয় না, বেশ বড় সিলেবাস সেকেন্ড সেমিস্টারের তুলনায়, অনেক বড় বড় ড্রামা পড়তে হবে এবং প্রত্যেকটা ড্রামা বেসিক্যালি হচ্ছে কি লাইন বাই লাইন ধরে ধরে পড়ায়। তো যদি কেউ পড়তে চাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। বেসিক্যালি তোমাদের ডিএসসি 3, ডিএসসি 4 এবং সেক 3, আইডিসি 3 আর এইসি 3 এই টোটাল 5টা পেপার পড়ানো হবে। ফিস নেওয়া হয় বেসিক্যালি হচ্ছে কি 499, উইকের দিন করে পড়ানো হয়, গুগল মিটে ক্লাস করানো হয়, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, ইবুক পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে এবং 100% কমন মক টেস্ট তো থাকেই। এবং আরেকটা দেখবার বিষয় সেটা হচ্ছে কি তোমাদের সিসিএফে 2023 থেকে পরীক্ষা হয়েছে। 2023-এ ফার্স্ট যে ইংলিশ অনার্সের ফার্স্ট সেমিস্টার হয়েছিল দুটো পেপারেরই যে হাইয়েস্ট মার্কস দুটো ছিল আমার ব্যাচ থেকে পেয়েছে, অনলাইন ব্যাচ থেকে। প্লাস 2024-এ ফার্স্ট সেমিস্টার হয়েছিল, সেই ফার্স্ট সেমিস্টারে দুটো পেপারেরই হাইয়েস্ট মার্কস আমার ব্যাচ থেকে পেয়েছে। সেকেন্ড সেমিস্টারেও হয়েছিল, সেকেন্ড সেমিস্টারেও হাইয়েস্ট মার্কস আমার থেকে পেয়েছে। 2025-এ থার্ড সেমিস্টারেও কিন্তু হাইয়েস্ট মার্কস এবং ফোর্থ সেমিস্টার হাইয়েস্ট মার্কস পেয়েছে। ইভেন দো 2025-এ অনেকগুলো পেপারে বেসিক্যালি আমার ব্যাচ থেকে 80%-এর ওপরেও মার্কস পেয়েছে। তোমরা চাইলে কমেন্টে পোস্ট দেখতে পারো। এই এতগুলো মার্কস পাওয়ার পেছনে একটা কারণ আছে। বেসিক্যালি তুমি যদি আমার বাদ দিয়ে ইউটিউবে যে কোনো জায়গা থেকে যদি নোটস কেনো, ওরা বেসিক্যালি চ্যাট জিপিটি থেকে নোটস দিয়ে দেয়। তো সেক্ষেত্রে 80% তোলাটা কিন্তু চ্যাট জিপিটির নোটস থ্রুতে পসিবল না। আমি তোমার নোটস দেখাচ্ছি, তোমরা একটা কাজ করতে পারো। তুমি আমার থেকে নোটস কেনো বা যেখান থেকে নোটস কেনো, অনলাইনে যাবে, গুগলে যাও বা ক্রোমে যাও, সেখানটায় জিরো জিপিটি বলে একটা ওয়েবসাইট পাবে। সেই জিরো জিপিটি ওয়েবসাইট গিয়ে বেসিক্যালি আমার নোটসটাকে স্ক্রিনশট তোলো, সেটাকে কপি করো, কপি করে ওই জিরো জিপিটিতে যাও, ওখানটায় চেক করে দেখতে পারো যে আমার নোটস চ্যাট জিপিটি থেকে টোকা কিনা। আদারওয়াইজ যদি চ্যাট জিপিটি থেকে টোকা হয় ওখানটায় ফ্ল্যাগ দেবে যে 100% চ্যাট জিপিটি থেকে টোকা। তো আমি নোটস দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এমন ধরনের নোটস না করলে কিন্তু 80% পাওয়া পসিবল না। শুধু এটা হচ্ছে কি তোমাদের ফ্রান্সিস বেকনের যে অফ স্টাডিজ থেকে নোটস, অ্যারাবি থেকেও নোটস দেখতে পারো, শুটিং অ্যান্ড লিফিন থেকে এই নোটসটা যেটা এই বছর যে ইম্পর্টেন্ট, অ্যারাবি থেকেও নোটস পার্টিকুলারলি। তো তুমি এগুলো চেক করে দেখতে পারো এবং যেখান থেকে নোটস কিনেছো আমার বাদ দিয়ে সেখানেও চেক করে দেখতে পারো। বেসিক্যালি ওরা চ্যাট জিপিটি থেকে নোটস বানায় ইউটিউবে এবং প্রচুর ঝামেলা। আর একটা সমস্যা হচ্ছে কি 2024-এ যেবার ফার্স্টবার বা প্রথমবার যখন সেকেন্ড সেমিস্টার হয়, আমি বাদে গোটা ইউটিউব ভুল সাজেশন পোস্ট করেছিল। মানে গোটা ইউটিউব, বুঝতে পারছো, গোটা ইউটিউব বেসিক্যালি ভুল সাজেশন পোস্ট করেছে সেকেন্ড সেমিস্টারে। পরবর্তীকালে যখন 2025-এ আবার সেকেন্ড সেমিস্টার হয়, আমি যে কোশ্চেন্সগুলো পোস্ট করেছি সেই কোশ্চেন্সগুলোই হুবাহু ওরা পোস্ট করে দিয়েছে, মানে ভয়ে বেসিক্যালি। ইভেন তো আমি দেখলাম যেহেতু আমার লেট হয়ে গেছে পোস্ট করতে, অনেকেই 2025-এর সাজেশনটা এদিক ওদিক করে পোস্ট করে দিয়েছে। তো একটুখানি খেয়াল রেখো। এবং নোটস যখন ইনভেস্ট করবে 300 টাকা 350 টাকা, সেক্ষেত্রে একটুখানি দেখেও নেবে যে মোটামুটি চ্যাট জিপিটি থেকে নোটস টোকা নাকি জেনুইন টোকা, আদারওয়াইজ কিন্তু টাকাটা ওয়েস্ট যাবে। এবং মানে প্রচুর সমস্যা, এক ভুল সাজেশন পোস্ট করে এবং বড় বড় অ্যাপ্লিকেশন বা অ্যাপ খুলে বসে থাকে এবং তোমরা ভাববে যে বিশাল কিছু জানে বা কিছু। এনিওয়েজ ওদের সিলেবাস সম্বন্ধে কোনো নলেজই নেই। এবার সেকেন্ড সেমিস্টারে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে একটুখানি বলে দিই। ঠিক যেমনভাবে বলবো ঠিক তেমনভাবে করবে, তাহলে কোনো রকম সমস্যা হবে না। এবছরের জন্য সেকশন 1 থেকে এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো যে সেকশন 1 থেকে বেসিক্যালি 3টে 15 মার্কসের প্রশ্ন দেয়, লিখতে হয় কিন্তু একটা। তো সেক্ষেত্রে প্রথম যে 2-3টে প্রশ্ন রাখছি আমি, দেন সেগুলো ভালো করে করে নিও। বাট এবছরের জন্য একটা যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে এই প্রশ্নটা। কী প্রশ্ন? ডিসকাস দ্য রাইজ অফ 18th সেঞ্চুরি নোভেলস উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু নোভেলিস্ট। এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে, এক্সামিন দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য ড্যানিয়েল ডেফো অ্যান্ড রিচার্ডসন ইন দ্য 18th সেঞ্চুরি ইংলিশ নোভেল। এভাবে কিন্তু ঘুরে ফিরে আসতে পারে। এবং তোমরা যারা এদিক ওদিক থেকে নোটস বানাচ্ছো বা নোটস কিনছো, তোমরা দেখবে যে নোটসের মধ্যে বা এই নোটসটা 18th সেঞ্চুরি নোভেলের
যে এসে লিখতে বলা হচ্ছে বা রাইস লিখতে বলা হচ্ছে সেই নোটসে যেন ড্যানিয়েল ডিফো এবং রিচার্ডসনকে নিয়ে লেখা থাকে, তাহলে একটা সুবিধা হবে। তার কারণ এই যে স্যামুয়েল রিচার্ডসনের লেখা প্যামেলা, এটাও 5 মার্কসের জন্য দেয়। রবিনসন ক্রুসো, ড্যানিয়েল ডিফোর লেখা, এটাও কিন্তু 5 মার্কসের জন্য দেয়। তাহলে তুমি যদি রিচার্ডসন এবং ড্যানিয়েল ডিফোকে নিয়ে তোমার নোটসটা বানাও, তাহলে কিন্তু আরও দুটো 5 মার্কসের প্রশ্ন তোমার কভার হয়ে যাচ্ছে, সেপারেটলি করতে হবে না। আদার্স কিন্তু সেপারেটলি করতে হবে। তোমার নোটসটা বেসিক্যালি রিচার্ডসন, ড্যানিয়েল ডিফো এবং হেনরি ফিল্ডিং এই তিনজনকে নিয়ে বানানো থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু এক্সট্রা আরও কয়েকটা 5 মার্কসের প্রশ্ন করতে হতে পারে। এবং এখান থেকে আর একটা প্রশ্ন দেয়, আমি যেটা লিখে দেবো যখন মক টেস্ট পোস্ট করবো, সেটা হচ্ছে কি যে ডিসকাস এনি ওয়ান এপিস্টোলারি নোভেল। যদি ওই প্রশ্ন দেয় ডিসকাস এনি ওয়ান এপিস্টোলারি নোভেল, তখন কিন্তু এই প্যামেলা রিচার্ডসনকে লিখতে হবে। মনে রাখবে, আমি কিন্তু মক টেস্টটা দিয়ে দেবো। এবার 18th সেঞ্চুরিটা বিশাল ইম্পর্টেন্ট এবারের জন্য, এবং এই 18th সেঞ্চুরি থেকে আর একটা প্রশ্ন একটুখানি ঘুরিয়ে দেয়। কি প্রশ্ন দেয়? ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ পিরিয়ডিক্যাল এসে ডিউরিং দ্য 18th সেঞ্চুরি। তো এই নোটসটা তোমাকে জোসেফ অ্যাডিসন এবং রিচার্ড স্টিলকে নিয়ে লিখতে হবে বেসিক্যালি, বা করতে হবে। এবং জোসেফ অ্যাডিসনের স্পেকটেটর এবং রিচার্ড স্টিলের টেটলার, এটা 5 মার্কসের ইম্পর্টেন্ট। তো তোমরা মোটামুটি এটাকে দুটো করতে পারো 18th সেঞ্চুরির, বা এটাকে কম্বাইন করে একটা করে নিতে পারো। এটা কিন্তু এবারের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, একের দাগের প্রশ্নটা। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা কি বলতে পারে? রাইট এ ব্রিফ নোট অন ইংলিশ এসাইস্ট অফ রোম্যান্টিক পিরিয়ড। এটা কিন্তু সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বা প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য নন ফিকশনাল প্রোজ অফ রোম্যান্টিক পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু রাইটার। তো এই নোটসটা তুমি কাকে কাকে নিয়ে লিখবে বা বানাবে? বেসিক্যালি চার্লস ল্যাম্ব এবং হচ্ছে কি স্যামুয়েল টেলর কোলরিজ, এই দুজনকে নিয়ে বেসিক্যালি নোটসটা বানালে সুবিধা হয়। তার কারণ চার্লস ল্যাম্পের হচ্ছে কি এসে অফ এলিয়া 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট দিতে পারে সেপারেটলি, এবং টিএস এলিয়টে কাইন্ড অফ হচ্ছে কি বায়োগ্রাফি লিটারিয়া কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে তুমি যদি মোটামুটি এই দুজনকে নিয়ে নোটসটা বানাও, তাহলে কিন্তু আরও এক্সট্রা দুটো 5 মার্কসের প্রশ্ন করতে হচ্ছে না। যদিও জেন অস্টিন বা ওয়াল্টার স্কট এগুলো কিন্তু সেপারেটলি দিতে পারে। তো এদেরকে নিয়ে নোটস বানানো যদি প্রশ্নটা শুধু জেন অস্টিনের উপরে আসে, যে ধরো বললো তোমাকে যে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য জেন অস্টিন রোম্যান্টিক পিরিয়ড, তাহলে কিন্তু এই নোটসটা এইভাবে জেন অস্টিনকে রাখলে নোটসের মধ্যে, তাহলে কিন্তু হয়ে যাবে তোমার। বোঝা গেছে? যদিও যদি পরীক্ষাতে নন ফিকশন দেয়, রোম্যান্টিক নন ফিকশন দেয়, তাহলে অ্যান্সার্সটা একটুখানি আলাদা হবে, বেশ কয়েকটা অন্য রাইটারদেরকে লিখতে হবে। বাট যেহেতু ওভারঅল একটা কনটেক্সট ইম্পর্টেন্ট রোম্যান্টিক পিরিয়ড, তাহলে আমি রেখে দিয়েছি অর হিসেবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, ডিসকাস দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য ভিক্টোরিয়ান নোভেলিস্ট। পরীক্ষাতে এর আগের বারে উইমেন নোভেলিস্টে চলে এসেছে, তো সেক্ষেত্রে এই বাজারের জন্য মানে মেল নোভেলিস্টরা কিন্তু দিতে পারে। প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে এই প্রশ্নটা, ডিসকাস ইদার চার্লস ডিকেন্স অর হার্ডি অ্যাজ এ রিপ্রেজেন্টেশনস অফ দ্য ভিক্টোরিয়ান এজ, বা বলতে পারে ভিক্টোরিয়ান নন ফিকশন প্রোজ। যদি ভিক্টোরিয়ান নন ফিকশন প্রোজ দেয়, তাহলে কিন্তু চার্লস ডিকেন্স আর হার্ডিকে নিয়ে লিখলে কিন্তু হবে না, তখন ওই থমাস কার্লাইল এদেরকে লিখতে হবে। বাট তোমাদের প্রশ্নটা এভাবে দিতে পারে, জাস্ট অর হিসেবে রেখে দিয়েছি। প্রথম 3টে প্রশ্ন খুব ভালোভাবে করবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি প্রশ্ন খুব কঠিন হয় তাহলেও, এবং যদি প্রশ্ন ইজি হয় তাহলে দেখবি প্রথম 3টে প্রশ্নই কমন পড়ে গেছে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি যে এসে অন দ্য রাইট এসে অন এলিজাবেথান প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স এনি ওয়ান বা টু রাইটার। এলিজাবেথান প্রোজ থেকে দিতে পারে, এবং তুমি তোমার নোটসটা এই এলিজাবেথান প্রোজের নোটসটা স্যার ফিলিপ সিডনি আর এডমন্ড স্পেন্সারকে নিয়ে বানাবে। তার কারণ স্যার ফিলিপ সিডনির অ্যাপোলজি ফর পোয়েট্রি 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। তো তুমি যদি এটা করো 15 মার্কসের জন্য, তাহলে এই দুজনকে নিয়ে বানাবে, তাহলে তোমার 5 মার্কস এক্সট্রা করতে হবে না। মানে বুঝতে পারছো, তুমি যদি একটুখানি বুদ্ধি করে তোমার নোটস বানাও, তাহলে অনেকগুলো 5 মার্কসের প্রশ্ন তোমার করতে হবে না। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এক্সামিন দি স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক ইন মডার্নিস্ট নোভেল অফ দ্য আর্লি 20th সেঞ্চুরি, বা বলতে পারে সাম নিউ ফিচার্স, সাম নিউ থিমস অফ টেকনিক ইন ইংলিশ নোভেল অফ দ্য আর্লি 20th সেঞ্চুরি, বলতে পারে এসে অন মডার্ন প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু মেজর রাইটার্স, বা বলতে পারে রাইট এ নোট অন জেমস জয়েস অ্যাজ এ মডার্নিস্ট নোভেল। ঠিক আছে? তো তুমি যদি বেসিক্যালি পরীক্ষাতে স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক দিক, বা 20th সেঞ্চুরি নোভেলিস্টদেরকে নিয়ে দিক, বা মডার্ন নোভেলিস্টদেরকে নিয়ে দিক, বা জেমস জয়েসকে ডিরেক্টলি দিক, একই কিন্তু অ্যান্সার্স হবে। ঠিক আছে? নোটসটাকে সেইভাবে বানাবে, তাহলে কিন্তু সমস্যা হবে না। পরীক্ষার জন্য আমি টোটাল 5টা প্রশ্ন আসে তোমাদের প্রশ্নতে, সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্সে সেকশন 1 থেকে আমি 5টা দিয়েছি। 3টে পরীক্ষাতে আছে, 5টা দিয়েছি। এই 5টা করলে প্রশ্ন যত রকমের ঘুরিয়ে ফিরে আসুক, এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। যদি প্রশ্ন খুব কঠিন হয়, তাহলে অ্যাটলিস্ট এই 5টা করে গেলে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। একটা যদি খুব কঠিন হয়, তাহলে একটা দিয়েও দিতে পারে, বাট এই 5টা প্রশ্ন খুব
মানে করে গেলে আর প্রশ্ন যেখান থেকে দেখ তুমি কমন পেয়ে যাবে। এবং যারা একটা দুটো করতে চাইছো তোমাদের বলবো একটুখানি প্রথম 2-3টে করে নেওয়ার, তার কারণ তোমরা তো লাস্ট পরীক্ষা দিয়েছো ফার্স্ট সেমিস্টারে, তারপরে অনেকগুলো ক্যালকুলেটর পরীক্ষা নিয়েছে, সেক্ষেত্রে প্রশ্ন কিন্তু ঘুরাচ্ছে। তো সেক্ষেত্রে চেষ্টা করো যে পরীক্ষাতে অ্যাটলিস্ট যে কটা প্রশ্ন আসে 3টে, তো প্রথম 3টে করা যাওয়ার, তাহলে সমস্যা হবে না। এবার সেই 5 মার্কসের কোন কোন প্রশ্নগুলো করবে। 5 মার্কসের জন্য রেখেছি জোসেফ হ্যারিসনের স্পেকটেটর, এটাও 15 মার্কসের করলে এটা করতে হচ্ছে এখান থেকে। জনাথন সুইফটের এই রাইটিংটা করতে হবে তোমাকে, বেসিক্যালি জনাথন সুইফট সেপারেটলিও দেয় এবং তার রাইটিংটাও নিয়েও দেয়। যদি 15 মার্কসের জন্য করে নাও তাহলে সেপারেট করতে হচ্ছে না। ভার্জিনা উলফ তোমাকে 5 মার্কসের জন্য করতে হবে, তার কারণ ভার্জিনা উলফ এবং তার রাইটিং টু লাইট হাউস 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ক্যাথরিন ম্যানসফিল্ড এবং তার রাইটিং 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। কার্লাইল ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। এবং তারপরে ব্রন সিস্টার্স বেসিক্যালি এমলি ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। নেক্সট হচ্ছে কি জেন অস্টিন 15 মার্কসের জন্য করলে সেপারেটলি করতে হচ্ছে না, ইউটোপিয়া করবে। এবং আমি এখান থেকেও 5 মার্কসের জন্য বলে দিচ্ছি কোন কোনগুলো, মানে প্রথমের যদি তুমি মানে যে ধরো তুমি প্রথমে বেশ কয়েকটা 15 মার্কস করে নিয়েছো, তাহলে দেখবে হয়তো 2 থেকে 3টে 5 মার্কস করতে হচ্ছে। যদি 15 মার্কস দুটো করো তাহলে কিন্তু অনেকগুলো 5 মার্কস করতে হবে, তার কারণ 5 মার্কসের প্রশ্ন খুব একটা কিন্তু কমন আসে না। 15 মার্কসের হুবহু কমন পড়ে যায়, কিন্তু 5 মার্কসের প্রশ্ন কমন পড়ে না। এর আগের বারে 3টে দিয়েছিলাম, তার মধ্যে থেকে 2টো কমন পড়েছে, তার আগের বারে 3টে দিয়েছিল, তার মধ্যে থেকে একটা কমন পড়েছিল। তো সেক্ষেত্রে 5 মার্কসের প্রশ্ন একটুখানি বেশি করে করতে হবে তোমাদেরকে। তাও কোন কোন প্রশ্নগুলো করবে, যেমন এই প্রশ্নটা ভালো করে করবে, এই প্রশ্নটা ভালো করে করবে, ভার্জিনা উলফ ভালো করে করবে, নেক্সট ক্যাথে এই ব্রন্জ সিস্টার ভালো করে করবে। 4টে হলো, এই 4টে করলে মোটামুটি ভালো করে করলে হয়ে যাবে। এবার আসি হচ্ছে কি তোমাদের গল্প। তোমাদের পরীক্ষাতে বেসিক্যালি হচ্ছে কি 5টা গল্প আছে। এবং আরেকটা জিনিস বলে দিই, এই যে বললাম না 2024-এ টোটাল ইউটিউব ভুল সাজেশন পোস্ট করেছিল, কি দিয়েছিল চেক করে দেখতে পারো, অনেকের পোস্ট করা আছে এখনো। সেটা হচ্ছে কি থার্ড সেমিস্টার একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হয় ইউনিভার্সিটি ওয়েস আর রিসার্চ কমিটি অফ ম্যানার্স। ওরা ওই দুটো প্রশ্ন সেকেন্ড সেমিস্টারেও দিয়েছে, আবার থার্ড সেমিস্টারেও দিয়েছে। ওদের সিলেবাস সম্বন্ধে কোনো নলেজই নেই, ঠিক আছে। তারপর থেকে 2025-এ একদম যে সাজেশন পোস্ট করেছিলাম সেইগুলোই এদিক ওদিক করে ঢুকে দিয়েছে। গোটা ইউটিউবের কথা বলছি, আমি কাউকেও বাদ দিচ্ছি না, গোটা ইউটিউবের কথা বলছি। প্লাস 26-এও দেখলাম, আমি লেটে পোস্ট করছি যেহেতু, 25-এর সাজেশনটাই আমার সাজেশনটাই এদিক ওদিক করে ঘুরিয়ে তারপর পোস্ট করে দিয়েছে। তো প্রচুর বাজে একটা জিনিস হয় ইউটিউবে। যাই হোক, তোমাদের টোটাল 5টা গল্প আছে। অফ স্টাডিজ, ড্রিম চিলড্রেন, অ্যারাভি, শুটিং এলিফেন্ট অ্যান্ড টেম্পোরারি ম্যাটার। এই 5টা গল্প থেকে 5টা 15 মার্কসের প্রশ্ন আসবে, 3টে লিখতে হবে। তো সব কটা গল্প থেকে করার দরকার নেই। আমি যে কোশ্চেন্সগুলো রেখেছি সেই কোশ্চেন্সগুলোর প্রথম প্রশ্নগুলো করে চলে যাবে, 100% কমন পেয়ে যাবে। তার কারণ এর আগের বারেও যে প্রশ্নগুলো রেখেছিলাম আমি হুবাহু কমন পড়েছে, ঠিক আছে। কোন কোন প্রশ্নগুলো একটুখানি করবে তোমরা একটুখানি বলে দিই। কিছু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, তোমরা অনেকে বুঝবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিছু অর প্রশ্ন লিখেছি আমি, অথবা প্রশ্ন যেটাকে বলা হয়, তো দেখে যাও। তাহলে যদি প্রশ্ন ঘুরিয়েও আসে সমস্যা হবে না। অনেকের আবার অর প্রশ্নতে সমস্যা, যে এতগুলো অর প্রশ্ন দিচ্ছ কেন, এটা তোমাদের সুবিধার জন্য, যাতে প্রশ্ন ঘুরে আসলেও ট্যাকেল করতে পারো, ঠিক আছে। তার কারণ সবগুলো টেক্সটে তো হুবাহু কোন নাও পড়তে পারে, ঘুরিয়ে দিতে পারে। তো কি করবে দেখো, অফ স্টাডিজ থেকে 2024-এ আমি একটা প্রশ্ন রেখেছিলাম, একটাই কমন পড়েছিল। এবারেও আমি প্রথমে একটা প্রশ্ন রাখছি, বেসিক্যালি একটাই রাখছি অফিসেস থেকে, এটাই করে যাবে, কমন পড়ে যাবে। কি আসতে পারে দেখো, বলতে পারে কমেন্ট অন বেকনস প্রোজ স্টাইল উইথ রেফারেন্স টু হিজ অফ স্টাডিজ, বা প্রশ্নটাকে ঘুরে দিতে পারে বড্ড জোর, হাউ ডাজ বেকন রিলেট অফ স্টাডিজ টু দ্য রিকোয়ারমেন্টস অফ প্র্যাকটিক্যাল লাইফ ইন অফ স্টাডিজ, বা প্রশ্নটাকে আর একভাবে ঘুরে আসতে পারে। এগুলো অথবা প্রশ্ন হয়, অর মানে স্ল্যাশগুলো অথবা। ক্রিটিক্যালি অ্যানালাইজ অফ স্টাডিজ টু ব্রিং আউট দ্য বেকনস কোয়ালিটিজ অ্যাজ অ্যান এসেইস্ট, বা বলতে পারে ডিসকাস বেকন অ্যাজ অ্যান এসেইস্ট উইথ রেফারেন্স টু অফ স্টাডিজ, বা বলতে পারে ফ্রান্সিস বেকন ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন এসেজ, বা বলতে পারে হাউ ডাজ বেকন ব্যালেন্স বিটুইন বুকিশ নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ স্টাডিজ, বা এই কোটেশন। বেসিক্যালি এই যে আমি তোমাদের নোটস দেখালাম, এই নোটসটার মধ্যে যতগুলো কোটেশনস ইম্পর্টেন্ট, ঘুরে ফিরে কোটেশন তুলে যদি প্রশ্ন দেয়, এই নোটসের মধ্যে সেই কোটেশনসগুলো মেনশনস করা আছে। একটা করলেই বেসিক্যালি হয়ে যাবে। যত ধরনের প্রশ্ন দিক, যত কোটেশন তুলে প্রশ্ন দিই, একটা কোটেশন তুলে প্রশ্ন দিতে পারে। একটা কোটেশন রেখেছি আমি, আরও অনেক কোটেশন আছে, সেই কোটেশন তুলে প্রশ্ন দিলেও ওই নোটসটা করলেই কিন্তু হয়ে যাবে স্ট্যান্ডার্ড নোটস, কোনো চ্যাটজিপিটি থেকে টোকা নয়। আরেকবার দিতে পারে দ্য ভ্যালু অফ বেকনস এসে ডিপেন্ডস লার্জলি অন দেয়ার উইজডম and it is forcible expressions, বা বলতে পারে in his essay of studies does Bacon value study of its own sake or practical use, বা বলতে পারে it has claimed by the Bacon that his essays come home to the man's business and bosom, discuss reference to of studies। তো বিভিন্নভাবে ঘুরে ফিরে আসতে পারে, তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন অর প্রশ্ন কিন্তু দেখে যাবে, তাহলে সুবিধা হবে। নইলে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তার কারণ এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে দেয়, ডিরেক্টলি দেয় বাট ঘুরিয়ে দেয় অনেকে প্রশ্ন।
এবার আসতে হচ্ছে কি ড্রিম চিলড্রেন। ড্রিম চিলড্রেন থেকেও বলবো যে প্রথমে যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা ভালো করে করো, কমন পেয়ে যাবে। সেকেন্ডের প্রশ্নটা চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো। কি প্রশ্ন করবে ড্রিম চিলড্রেন থেকে? প্রথমে প্রশ্ন দেখো, কনসিডার ড্রিম চিলড্রেন অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে। এটাকেই ঘুরে দিতে পারে যে ডিসকাস ড্রিম চিলড্রেন অ্যাজ এ পার্সোনাল এসে। এটাকেই ঘুরে দিতে পারে কমেন্ট অন ল্যাম্পস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন উইথ রেফারেন্স টু ড্রিম চিলড্রেন। এর আগের বারেও মানে লাস্ট বার ড্রিম চিলড্রেন থেকে যে প্রশ্ন রেখেছিলাম আমি, হয়তো সম্ভবত এরকম জায়গায় ওর প্রশ্নটা ছিল, হুবাহু কমন পড়েছিল, দেখে আসতে পারো। হুবাহু যেমনভাবে রাখা ছিল ঠিক তেমনভাবে ক্যালকুলেশন দিয়েছে। তো ওর প্রশ্নগুলো এই কারণে দেখে যাবে। কীভাবে দিতে পারে নেক্সট, কনসিডার চার্লস ল্যাম্ব অ্যাজ অ্যান এসেইস্ট উইথ রেফারেন্স টু ড্রিম চিলড্রেন। আমি হাফ রেখেছি প্রশ্ন, বাদ বাকিটা মুখে বলে দিচ্ছি। যেমন এই প্রশ্নটা দিতে পারে কনসিডার চার্লস ল্যাম্ব অ্যাজ অ্যান এসেইস্ট উইথ রেফারেন্স টু ড্রিম চিলড্রেন। বা নেক্সট বলতে পারে ডিসকাস দ্য চার্লস ল্যাম্ব অ্যাজ এ রোম্যান্টিক এসেইস্ট উইথ রেফারেন্স টু ড্রিম চিলড্রেন। বা বলতে পারে হাউ ডাজ চার্লস ল্যাম্ব পোর্ট্রে হিজ চাইল্ডহুড ইন হিজ এসে। বা বলতে পারে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, বিশাল বিশাল ইম্পর্টেন্ট টাইটেলটা কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। বা বলতে পারে ল্যাম্বের প্রোজ স্টাইল, মানে যিনি লেখক তার প্রোজ স্টাইলটা কেমন। এটাই বিশাল বিশাল ইম্পর্টেন্ট। যারা একটা করছো এটা করে যাও, চোখ বন্ধ করে পয়েন্ট পেয়ে যাবে। নেক্সট পরের প্রশ্নটা তুমি চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো। জাস্ট দেখে নাও কীভাবে কীভাবে দিয়েছে। এবং থিম অফ মেমোরি অ্যান্ড নস্টালজিয়া, এটা বেসিক্যালি এটা করলে হয়ে যাচ্ছে। এখান থেকে এই প্রশ্নটা সেপারেটলি করার দরকার নেই। কিছু কিছু প্রশ্ন আমি সেপারেটলি রেখেছি যেটা একটা করলে হয়ে যাবে, অর হিসেবে রেখে চাইলে কোডটা ওদের বাদ দিতে পারো। নেক্সট আসছে হচ্ছে কি অ্যারাবি। অ্যারাবি থেকেও এর আগের বারে যে প্রশ্ন রাখা ছিল হু কমন পড়েছিল, চাইলে দেখে আসতে পারো মক টেস্ট। ও অ্যারাবি থেকে এবারের জন্য দিয়েছি সেটা হচ্ছে কি ডিসকাস অ্যারাবি অ্যাজ এ স্টোরি অফ অ্যাডোলেসেন্ট লাভ। এই অ্যাডোলেসেন্ট লাভটাকে বলতে পারে হয়তো স্টোরি অফ অ্যাডোলেসেন্ট সাইকোলজি বা মানে অ্যাডোলেসেন্ট স্টোরি, ঠিক আছে, একই অ্যান্সার ঘুরে ফিরে দিতে পারে। বা বড্ড জোর যদি এটা না দেয়, সেকেন্ড প্রশ্নটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। যদি প্রথমটা না দেয় সেকেন্ডেরটা দিতে পারে ঘুরিয়ে, সেটা হচ্ছে কি টাইটেলটা। দেখবে অ্যারাবি একটা জায়গার নাম, এবং সেই জায়গাতে একটা ইনসিডেন্ট ঘটেছিল একটা ছেলের বা একটা বয়ের অ্যাডোলেসেন্ট, মানে অ্যাডোলেসেন্ট লাভটা বেসিক্যালি হচ্ছে কি সেখানটায় ইনফিনি হয়েছিল তার। তো যেহেতু ওই জায়গাটাকে ঘিরে গল্পটা, তো সেক্ষেত্রে টাইটেলটা করলেই বেসিক্যালি হয়ে যাবে, এই অ্যাডোলেসেন্টটাও হয়ে যাবে। নেক্সট আর একটা প্রশ্ন ঘুরে আসতে পারে কনসিডার অ্যারাবি অ্যাজ এ কামিং এজ অফ স্টোরি। বা বলতে পারে ডিসক্রাইব দ্য বয়েস জার্নি টু দ্য অ্যারাবি অ্যান্ড ইট ইজ সাইকোলজিক্যাল ইন জয়েস শর্ট স্টোরি অ্যারাবি। বা বলতে পারে অ্যারাবি ইজ এ স্টোরি অফ অন দ্য মুভমেন্ট ফ্রম ইনোসেন্স টু নলেজ। বা বলতে পারে কোয়েস্ট ফর লাভ, দ্য কোয়েস্ট ফর দ্য আইডিয়াল ইজ দ্য মেন থিম। মেন থিমটা দিলেও কিন্তু একই অ্যান্সার হবে। বা বলতে পারে ডিসকাস দ্য ভিউ দ্যাট অ্যারাবি ইজ নট মেয়ারলি স্টোরি, ইট ইজ ওয়েটিং। বলতে পারে যে শর্ট স্টোরি। এটাই করো, যারা একটা করছো এখান থেকে প্রথম প্রশ্নটা করলে কিন্তু হয়ে যাবে। নেক্সট প্রশ্ন চাইলে করতে পারো, জাস্ট বাদ দিতে পারো। জাস্ট প্রশ্ন দেখে নাও, আমি আর বলছি না। এই যে দ্য থিম ইন দ্য অ্যারাবি ইজ এ সার্চ ফর আইডিয়াল বিউটি, এটাও কিন্তু একই অ্যান্সার, সেটা করলে কিন্তু হয়ে যাবে। কিছু কিছু প্রশ্ন একই, বাট আমি রেখেছি সেকেন্ডের অর্ডার হিসেবে চাইলে সেপারেটলি করতে হলে বাদ দিতে পারো। নেক্সট আসছে হচ্ছে কি শুটিং এই টেম্পোরারি ম্যাটার। টেম্পোরারি ম্যাটার থেকেও এর আগের বারে যে প্রশ্ন দিয়েছিলাম একটুখানি ঘুরিয়ে দিয়েছে, বাট এবারেও দেখো কোন প্রশ্ন রেখেছি আমি, সেটা হচ্ছে কি টাইটেল। তোমাদের বেসিক্যালি টাইটেল একটা দেবে, সেটা অ্যারাবি থেকে দিক বা শুটিং এলিফেন্ট থেকে দিক। শুটিং এলিফেন্ট এবং অ্যারাবি থেকে দেওয়ার চান্সটা বেশি, তো কিন্তু দেবে। বা টেম্পোরারি ম্যাটার থেকে দিক, টেম্পোরারি ম্যাটার এবং হচ্ছে কি অ্যারাবি, এই দুটো থেকে টাইটেলটা দেওয়ার চান্স বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে কি যে শুটিং এলিফেন্ট থেকে নাও দিতে পারে, বাট অ্যারাবি এবং টেম্পোরারি ম্যাটার এই দুটো থেকে টাইটেলটা দিতে পারে। দেখো প্রথমে এখান থেকে টাইটেলটা করবে, টাইটেলটা যদি না আসে ঘুরিয়ে পরের প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে কি যে বলতে পারে ডিসকাস দ্য থিম অফ গ্রিফ অ্যান্ড লস ইন ঝুম্পা লাহিড়ির টেম্পোরারি ম্যাটার। বা এন্ডিং, বা বলতে পারে ডিসকাস দ্য সিম্বলিজম অফ দ্য ব্ল্যাক আউট বা পাওয়ার কাট। ব্ল্যাক আউট যা পাওয়ার কাটটাই একই, যারা গল্প করছে বুঝতে পারবে। বা বলতে পারে ডিসকাস দ্য সিম্বলিজম অফ দ্য লাইট অ্যান্ড দ্য ডার্কনেস ইন শর্ট স্টোরি। তো এটাই একটা করলে এটা করবে, যদি আর একটা করতে চাও তাহলে এটা করে আদার্স বাদ দিতে পারো। নেক্সট আসছে হচ্ছে কি লাস্ট শুটিং অ্যান এলিফেন্ট। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি থিম অফ ইম্পারিয়ালিজম। বা বলতে পারে ডিসকাস দ্য অডলস থট অন দ্য ব্রিটিশ এম্পায়ার, সেটা এলিফেন্ট বা টাইটেল। তো বললাম যে শুটিং অ্যান এলিফেন্ট থেকেও টাইটেল ইম্পর্টেন্ট, বেশ ডিরেক্টলি দিতে পারে। বা ঝুম্পা লাহিড়ী টেম্পোরারি ম্যাটার থেকে বা অ্যারাবি থেকে যে কোনোটা টাইটেল দেবে, বাট মোটামুটি কোনটা দেবে ডিরেক্টলি বলা মুশকিল। বাট মোটামুটি তুমি যেভাবে করছো বা যেভাবে দিয়েছো সেভাবে করলে টাইটেলটা আসলে কোনো ফারাক পড়বে না। টাইটেলের জন্য বেশি কিছু করতে হয় না, সেটা হচ্ছে লাস্টে এবং কোনো প্যারাতে এই দুটো জায়গায় একটুখানি লিখতে হবে যে টাইটেলের জন্য একটা সেন্টেন্স মিডিলে, এবং লাস্টের দিকে হচ্ছে কি শুধু টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, এই কথা লিখলে হয়ে যায়, বাদ বাকি একটা ওভারঅল অ্যান্সার্স করে দিলে হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি বলতে পারে যে এক্সামিন শুটিং অ্যান এলিফেন্ট অ্যাজ এ স্টাডি অফ পোস্ট কলোনিজম। বা বলতে পারে যে কামেন্ট অন দ্য মোরাল ডিলেমা অফ দ্য ন্যারেটর। বা বলতে পারে যে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট টেক্সট।
ঠিক আছে। নেক্সট আরেকবার প্রশ্ন ঘুরে আসতে পারে, সেটা হচ্ছে কি যে পরের প্রশ্ন বা আরেকটা প্রশ্ন, শুটিংয়ের এপিসোডটা, এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। যারা শুটিং অ্যান্ড এলিফেন্ট করছো, তোমরা চাইলে দুটো করে রাখো, তাহলে কোনোরকম সমস্যা হবে না। প্রথমটা করলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়, বাট দুটো করলে তোমরা সেফ থাকবে যারা এই গল্পটা অ্যাটেন্ড করছো। তিনটে করতে হবে তো, ধরো তোমার তিনটের মধ্যে থেকে শুটিং এলিফেন্ট আছে, তাহলে প্রথম দুটো করলেই বা এই দুটো করে গেলে সুবিধা। তার কারণ শুটিং অ্যান্ড এলিফেন্টের মধ্যে শুটিংয়ের এপিসোডটা দিতে পারে, বা এলিফেন্টের সিগনিফিকেন্স দিতে পারে, বা হচ্ছে কি তোমাকে ওই প্রশ্নটাই প্রথম ব্রিটিশ ইম্পেরিয়ালিজম ওই কন্টেক্সটটা দিতে পারে। দুটো করলে সুবিধা। তো মোটামুটি এই ছিল ওভারঅল প্রশ্ন। আমি মক টেস্টে হয়তো এতগুলো প্রশ্ন রাখবো না, তোমরা প্রত্যেক কটা অর প্রশ্ন একটুখানি ভালো করে রিড করো, প্রশ্নটা কপি করে তারপর হচ্ছে নিজের কাছে রেখে দাও বা লিখে নাও, এবং একবার করে রিড করবো। যখনই অ্যান্সার্স পড়ো তখন একবার করে রিড করবে, তাহলে কিন্তু পরীক্ষার সময় প্রশ্ন ঘুরে আসলেও তোমাদের কোনো খুব সমস্যা হবে না। ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষা কেমন হবে একটুখানি জানিও, এবং কেউ যদি পড়তে চাও বা এই সেমিস্টারে নোটস কিনতে চাও, তাহলেও আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের সেক পেপারটা একটুখানি ক্রিটিক্যাল এবারের জন্য। আমি একটাখানি জিনিস বলে দিই, সেক পেপারের সেকেন্ড সেমিস্টারে যে সেক পেপারটা আছে, প্রত্যেকবার আমার কাছে হাইয়েস্ট মার্কস পাই। ইভেন দো যদি আমার কাছে 100-150 জন পড়ে, তার মধ্যে হয়তো 1-2 জন সাপ্লি পায়, তার কারণ অনেকে কথা শোনে না, তো সেক্ষেত্রে একজন সাপ্লি হয়তো পায়। আদারওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম সবাই প্রায় 99% পাস করে যায়। এবারেও সিলেবাস কঠিন হওয়া সত্ত্বেও আমি ক্রিটিক্যাল নোট বা সাবস্টেন্স বা হচ্ছে কি তোমার সামারি এবং হচ্ছে কি তোমার ওই প্যারাফ্রেজ কীভাবে লিখতে হবে দেন সেগুলো খুব ভালোভাবে শিখিয়েছি ওদেরকে, এবং একটা সহজ ফর্ম্যাট দেবো। যদি একদম কিচ্ছু না পারো, ওই ফর্ম্যাটটাই টুকে দিয়ে চলে আসবে মিনিমাম কিছু লিখে, তাহলে কিন্তু সাপ্লি পাবে না, পাস করে যাবে। চেষ্টা করবে যেন সাপ্লি না হয়। সাপ্লি একবার হয়ে গেলে কিন্তু সমস্যা। সেকেন্ড সেমিস্টারে সাপ্লি হলে তোমাদের পরবর্তীকালে পরীক্ষা দিতে হবে ফোর্থ সেমিস্টারে গিয়ে। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারদের সাথে ফোর্থ সেমিস্টারে তুমি তখন থাকবে, এবং সেকেন্ড সেমিস্টার যখন পরীক্ষা হবে ওদের সাথে পরীক্ষা দিতে হবে, এবং ফোর্থ সেমিস্টারে 4টে ডিএসসি পেপার, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেন সাপ্লি না হয় চেষ্টা করো। তোমাদের সেক পেপারের জন্য আমি কিছু ব্যবস্থা করেছি, কেউ যদি পড়তে চাও বা নোটস কিনতে চাও বা কোর্সটা পারচেস করতে চাও শুধু সেক পেপারের জন্য, তাহলেও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। শুধু ইংলিশ অনার্স বাদেও আমার কাছে প্রত্যেক কটা মাইনর, আইডিসি নোটস এবং এইসি নোটস, ইউনিভার্সিটি নোটস কিন্তু অ্যাভেলেবেল ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। প্রত্যেক কটা নোটস বা সাবজেক্ট কিন্তু 100% কমন পড়ে আমার থেকে। সো নোটস কিনতে পারো, ভালো করে পরীক্ষা দিও। থ্যাংক ইউ সো মাচ।